আমরা তো বিশ্বজুড়ে ক্লাইমেট চেঞ্জের প্রভাব দেখছি তাই না? কিন্তু একটা দেশ আছে যেটা বলতে পারেন সবার জন্য একটা জীবন্ত পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে, আর সেটা হলো বাংলাদেশ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই দেশটা একেবারে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছে, আর ওদের এই সংগ্রাম থেকে আমাদের কি শেখার আছে। চলুন তাহলে শুরু করা যাক। এই যে ভাসমান স্কুলটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা ছবি না। এটা হলো জলবায়ু পরিবর্তনের মুখে মানুষের টিকে থাকার যে অদম্য ইচ্ছা, তার একটা প্রতীক। এই ছবিটাই আসলে আমাদের পুরো আলোচনার প্রেক্ষাপটটা ঠিক করে দেয়। মানে এখানে অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়াটা কোনো বইয়ের তত্ত্বকথা নয়, এটা একেবারে প্রতিদিনের বাস্তবতা। আমাদের আজকের আলোচনাটাকে আমরা একটা গল্পের মতো করে সাজিয়েছি, যার 5টা ভাগ আছে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশ কেন জলবায়ু সংকটের একেবারে কেন্দ্রে। এরপর দেখব নোনা পানি বা লবণাক্ততা কিভাবে ধাপে ধাপে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তারপর আমরা অভিযোজনে দুটো ভিন্ন পথ নিয়ে কথা বলবো, এবং সবশেষে এই যে একটা দুষ্টুচক্র তৈরি হয়েছে, তা থেকে বেরোনোর কোনো উপায় আছে কিনা সেটা খুঁজব। আচ্ছা, প্রথমেই আমাদের যে প্রশ্নটার উত্তর খোঁজা দরকার তা হলো, কেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের কারণে এতটা ঝুঁকিতে আছে? এর পেছনে কিন্তু বেশ কিছু ভৌগোলিক আর আর্থসামাজিক কারণ আছে, যা এই দেশটাকে সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তো ঝুঁকির মূল কারণগুলো কি কি? দেখুন, প্রথমত তো বাংলাদেশের ভূগোলটাই এমন, নিচু একটা বদ্বীপ, মানে সমুদ্রের খুব কাছে। তার উপর জনসংখ্যার চাপ তো অনেক, আর দেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবন চালায়। তো এই সব কিছুর উপর যখন একটা প্রাকৃতিক দুর্যোগ এসে পড়ে, তখন এর প্রভাবটা যে কত গুণ বেড়ে যায় তা তো বুঝতেই পারছেন। আর সাথে তো অর্থনৈতিক সীমাবদ্ধতা আছেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এবার চলুন প্রথম অভিঘাতটা নিয়ে কথা বলি। এটাকে একটা রিপল এফেক্ট বা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়া প্রভাব বলা যেতে পারে। সংকটের প্রথম ঢেউটা এসে লাগছে সরাসরি মাটি আর পানির ওপর। মানে সমুদ্রের জলস্তর যত বাড়ছে, নোনা পানি তত দেশের ভেতরে ঢুকে পড়ছে, আর এটাই একটা বিশাল পরিবেশগত সংকট তৈরি করছে। প্রশ্নটা খুব সহজ শোনাচ্ছে, তাই না? যখন সমুদ্রের পানি জমিতে ঢুকে পড়ে তখন কি হয়? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ গভীর আর জটিল। কারণ এই নোনা পানি শুধু জমিকেই নষ্ট করে না, এটা মানুষের জীবন আর জীবিকার একেবারে গোড়ায় গিয়ে আঘাত করে। চলুন দেখি এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে। 1.1 মিটার, এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা সম্ভাব্য ভবিষ্যতের ভয়াবহ ছবি। এর মানে কি জানেন? এর মানে হলো দেশের উপকূলের একটা বিশাল অংশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, তাদের বাড়ি, জমি সবকিছুই হয়তো একদিন স্থায়ীভাবে পানির নিচে চলে যাবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখুন। 2009 সালে যখন আইলা হলো, তখন কিন্তু কৃষকরা চিংড়ি ছেড়ে ধান চাষে ফিরে গেছিলেন। কিন্তু এখন কি হচ্ছে? মাটিতে লবণাক্ততা এত বেড়ে গেছে যে ধান চাষ করা চাই মুশকিল হয়ে পড়েছে। তাই তারা আবার বাধ্য হয়ে সে চিংড়ি চাষে ফিরছেন। আর এর ফলে কি হচ্ছে? মাটির লবণাক্ততা আরও বাড়ছে। মানে এটা একটা দুষ্টচক্রের মতো, যা থেকে বের হওয়াটাই কঠিন। এখানকার কৃষকদের অবস্থাটা একবার ভেবে দেখুন। তাদের সামনে কি কঠিন এক অভ্যাস সংকট। একদিকে খাদ্য নিরাপত্তার জন্য ধান চাষটা খুব জরুরি, কিন্তু নোনা পানির কারণে সেই ধানের ফলনই তো হচ্ছে না। অন্যদিকে চিংড়ি চাষ করলে হয়তো হাতে কিছু টাকা আসে, কিন্তু তাতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আর ভবিষ্যতের খাদ্য নিরাপত্তাও ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে লবণাক্ততার প্রভাব, এটা কিন্তু শুধু জমিতেই আটকে থাকে না। এর দ্বিতীয় ঢেউটা এসে লাগে সরাসরি মানুষের জীবন আর স্বাস্থ্যের ওপর। চলুন দেখি এই সংকটটা কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করছে। যখন গ্রামের জমি আর ফসল দেয় না, তখন মানুষ কি করবে? বেঁচে থাকার জন্যই তো তারা শহরের দিকে আসতে বাধ্য হয়। এই যে জলবায়ু তাড়িত অভিবাসন, এর ফলে শহরের ওপর চাপ আরও বাড়ছে। কারণ শহরে তো এমনিতেই থাকার জায়গা, কাজ বা অন্যান্য সুবিধার অভাব রয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা পরিবেশ আর জনস্বাস্থ্যের মধ্যে যে একটা সরাসরি সম্পর্ক আছে তা পরিষ্কার করে দিচ্ছে। যখন পান করার পানির উৎসই নোনা হয়ে যায়, তখন তা মানুষের শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। উচ্চ রক্তচাপ থেকে শুরু করে নানা রকম পানিবাহিত রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর এই সংকটের সবচেয়ে বড় বোঝাটা কিন্তু বইতে হয় নারী আর কিশোরীদের। নোনা পানি পান করার কারণে গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
আবার ধরুন, স্যানিটেশন ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন তাদের মাসিক স্বাস্থ্যবিধি বজায় রাখাটাও খুব কঠিন হয়ে পড়ে। এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এগুলোই হলো কঠিন বাস্তবতা। আচ্ছা, এই যে এত বড় একটা সংকট, এর মুখে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে? এই অংশে আমরা অভিযোজনের দুটো ভিন্ন পথ নিয়ে আলোচনা করব। একটা হলো সরকারি উদ্যোগ, আর অন্যটা হলো একেবারে তৃণমূল স্তরের মানুষের নিজস্ব কৌশল। সরকারি পর্যায়ে যদি দেখি তাহলে বড় বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা শোনা যায়, যেমন জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান ২১০০। এই উদ্যোগগুলোর লক্ষ্য হল বড় বাঁধ তৈরি করা, নদী খনন করা বা পানি ব্যবস্থাপনার মাধ্যমে একটা টেকসই ভবিষ্যৎ তৈরি করা। আর এর ঠিক উল্টো দিকে আছে তৃণমূল স্তরের মানুষের লড়াই। এখানকার মানুষরা তাদের শত শত বছরের অভিজ্ঞতা আর জ্ঞানকে কাজে লাগাচ্ছে। যেমন ধরুন, তারা মেঘ বা বাতাসের গতিবিধি দেখে ঝড়ের পূর্বাভাস দেয়, বৃষ্টির পানি ধরে রাখার মতো দেশীয় কৌশল ব্যবহার করে, আর সবচেয়ে বড় কথা, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোর যে সামাজিক বন্ধন, সেটাই তাদের টিকে থাকার আসল শক্তি। কিন্তু এত সব উদ্যোগ থাকার পরেও টেকসই অভিযোজন কেন ঠিকমতো হচ্ছে না? এবার আমরা সেই মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যা দীর্ঘমেয়াদী সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যে জটিল চিত্রটা দেখছেন, এটা একটা প্রাতিষ্ঠানিক ফাঁদের ধারণা দিচ্ছে। সহজ ভাষায় বললে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের এতটাই অভাব যে তাদের নেওয়া উদ্যোগগুলো একে অপরকে সাহায্য করার বদলে উল্টো বাধা তৈরি করে। আর এভাবেই একটা দুষ্ট চক্র তৈরি হয়, যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন এই চক্রটা একটু ধাপে ধাপে ভেঙে দেখি। প্রথমে কি হয়? বিভিন্ন সংস্থার মধ্যে কোনো সমন্বয় থাকে না। এর ফলে যে নীতিগুলো তৈরি হয় সেগুলোর মধ্যেও কোনো সংযোগ থাকে না। শেষ পর্যন্ত অভিযোজনের ভালো ভালো আইডিয়াগুলো ঠিকমতো বাস্তবায়ন হয় না, আর পুরো প্রক্রিয়াটা একটা অকার্যকর চক্রে আটকে যায়। আর এর শেষ পরিণতি কি হয়? কাগজে কলমে থাকা বড় বড় পরিকল্পনা আর মাঠের বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়। আর এই ফাঁকে পড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই সব ঝুঁকিপূর্ণ মানুষগুলোর, যাদের প্রয়োজনগুলোই আসলে কেউ শুনতে পায় না। সবশেষে এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায়, বাংলাদেশের এই অভিজ্ঞতা কি বাকি বিশ্বের জন্য একটা সতর্কবার্তা, নাকি এটা প্রতিকূলতার মুখে মানুষের টিকে থাকার লড়াই আর উদ্ভাবনী সমাধানের একটা অসাধারণ মডেল? উত্তরটা হয়তো এই দুটো ধারণার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।